রাজধানীর গোপীবাগ এলাকায় বোনাপুলি এক্সপ্রেসে আগুন লাগিয়েছেন দুর্বৃত্তরা। সেই আগুনে পুড়ে আহত হয়েছেন কমপক্ষে 4 জন। শুক্রবার রাতে 9টা 5 মিনিট নাগাদ এই আগুন দেওয়া হয় বলে সূত্রের খবর। যেটা বলতে কি ট্রেনটা একটা চালু ট্রেনই ছিল, চালু ট্রেনের ভিতরে আপনার আগুন ধাও করে জ্বলতেছিল পুরো একদম, মানে চর যে বুগিটা, চর বুগির মাঝখানে আগুনটা ধরছিল। হ্যাঁ, ওইটা হলো রাজধানী সাইদাবাজের দক্ষিণের থেকে, হ্যাঁ ওই দিক থেকে আসতেছিল কমলাপুরে ঢুকবে। হ্যাঁ, এর ভিতরে একটা লোক বাইরের দিকে মানে অর্ধেক ঝুঁকেছিল, মানে তার উপরে যে জানলাটা ছিল, জানলাটা তার পিঠের উপরে পড়ে আসলো। উনি বাইরেও বেরোতে পারতেছে না, ভিতরেও যেতে পারতেছে না। উনি বলতেছে যে ভাই বাঁচান বাঁচান বাঁচান, হ্যাঁ এভাবে মানে বলতেছিল। আমরা শোনার লগে লগে আমরা ট্রেনে পিছিয়ে পিছিয়ে দূরে আমরা এখানে আসছি। আরও ভাইবেদারা এখানে গোপীবাগের স্থানীয় যারা ছিল এরাও হেল্প করছে, অনেক ভাইবেদাররা আসছে। যে চতে যে ছিল উনি বলছে আমার লগে লগে আরেকজনও ছিল, হাত ধরে টান দিছিলাম যে তাকে জানলা দিয়ে বের করা যায় নাকি। জি হ্যাঁ, টান দেওয়াতে তার হাতের চামড়া হাতে চলে আসছে আমাদের। হ্যাঁ, তখন উনি বলছে ভাই আমাকে বাঁচান, আমাকে ছাড়েন, আমার বাচ্চাকে আর আমার ওয়াইফকে বাঁচান। হ্যাঁ না, হেরা বেরোতে পারে না, এরা ভিতরে চলে যাইতাছিল। মানে ওনাকে আমরা টান দিতেছিলাম না, ওই যে ভাই টান দিতেছিল, উনি বারবার ভিতরে চলে যাইতাছিল। ভিতরে মানে যেটা বলতে কি ওয়াইফ আসলো, বাচ্চা ছিল, বুঝেন। পরে যখন বলছে যে আমাকে ছাড়েন, আমার ওয়াইফ আর আমার বাচ্চাকে বাঁচান, এর মধ্যেই আমরা উঠতে গিয়েছিলাম। এই আগুনের গোল্লাটা আসাতে আর মানে ধরা যায় নাই। এতে মানে ভিতরে পরে ফায়ার সার্ভিস কর্মীদের সাথে আমরা ভিতরে ঢুকছি। আমি মোট আমরা 5টি লাশ বের করতে পারছি। আর একজন আহত হয়েছে, একটা মহিলা, তাকে নামাইছি আমরা, তার চুল জ্বলে গেছে গা। হ্যাঁ, সাথে সাথে আমাদের আরেকজন ভাই ছিল, উনি আবার ভিজে গেছিল গা, এখানে তার গেঞ্জিটা ভিজা ছিল, গেঞ্জিটা তাড়াতাড়ি খুললেই তার মাথায় চাপা দেওয়া হয়েছিল। এরপর মানে যেদিকে পাচ্ছে ওইদিকেই চলে গেছে। ওইদিকে আমরা খেয়াল করিনি, আমরা আগুন লিবানোর জন্য ব্যস্ত হয়ে গেছিলাম। সন্দেশখালীতে ইডি আধিকারিকরা তৃণমূল নেতার বাড়িতে হানা দিতে গিয়ে মাথা ফেটে আক্রান্ত হয়েছেন অনেকেই। রাত্রেবেলা তাদের দেখতে হাসপাতালে গিয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেখানে গিয়ে রীতিমতো রাজ্য সরকারকে কটাক্ষ করলেন তিনি কি বলেন শোনাবো। আর আমি জানি কিছু মানুষ আছেন যারা, আমি সকালে যে মন্তব্য করেছিলাম যে কনস্টিটিউশনাল মেশিনারি ব্রেকডাউন হয়েছে এই বলে কেন রাজ্যপাল ঘোষণা করছেন না, আমি সেটা অত্যন্ত সচেতনভাবে করেছি। এখনও আমি এখানে দাঁড়িয়েও মনে করি যে এই রাজ্যে সাংবিধানিক ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। না হলে কোনো রাজ্য সরকার দুর্নীতির তদন্ত আটকানোর জন্য কোটি কোটি টাকা ব্যয় করে না। একটু আগে একটা এরকমই আপনাদের মতোই সাংবাদিকেরা আমাকে কল্যাণীতে একটা সংস্কৃতি উৎসবে আমি গিয়েছিলাম, সেখানে ঘিরে ধরে জিজ্ঞেস করছিলেন যে আপনার কি বক্তব্য। আপাতত একজন পশ্চিমবঙ্গের অধিবাসী হিসেবে এবং সাধারণ মানুষ হিসেবে, যদিও আমি একটা অসাধারণ পদে আছি, কিন্তু আমি তো সাধারণই মানুষ। পদে যাওয়ার আগে আমি তো রাস্তাতে হেঁটেই বেড়াতাম, আমার সঙ্গে পাইলট কারো থাকতো না, কিছুই থাকতো না, কদিন বাদেও থাকবে না। আমি জানতে চাই, আমি আশা করব যে আমাদের লামাটি মানুষের সরকার এইটুকু অন্তত প্রকাশ করবেন যে সুপ্রিম কোর্টে ছোটাছুটি করতে মোট কত টাকা, এই তদন্ত আটকাতে মোট কত টাকা তারা খরচ করেছে, এই হিসেব আমি জানতে চাই। এরপরে দেখা যাবে যে কাকে ধরতে গিয়ে কাকে মারা হলো, কে মৃত্যুর মুখোমুখি হলো, কে পালিয়ে গেল, তার লোক এসে বাইক নিয়ে এসে এদেরকে অ্যাটাক করা হয়েছিল যখন তারা একটা মার্কেট প্লেসে যায়, সেই শেখ শাহজাহান বা এরকম কিছু নাম তার, ওখানে তাকে তো পাইনি। তাদেরকে পরিকল্পনা না করলে এভাবে আক্রমণ করা যায় না। সেই জিনিসগুলো নিশ্চয়ই পরবর্তী তদন্তে উঠে আসবে এবং আমি এখনো মনে করি যে যথেষ্ট সময় এসে গেছে এই স্টেটে যে কনস্টিটিউশনাল মেশিনারি সম্পূর্ণ ব্রেকডাউন করেছে সেটা ঘোষণা করা। পরিস্থিতি হয়েছিল সেখানে সিআরপিএফের যে ভূমিকা, যে ভূমিকাটা নিয়েছে সেটা নিয়ে কি বলবেন? কি ভূমিকা নিয়েছে বলে আপনার মনে হয়? কি ভূমিকা নিয়েছে বলে আপনার মনে হয়? আপনি আমাকে দিয়ে কি বলাতে চাইছেন বলুন, আমি উত্তর দেবো। সিআরপিএফ কি কাওয়ার্ডের মতো কাজ করেছে বলে মনে করেন?
হ্যাঁ, কি বলছেন? 27 জন অফিসার ছিলেন, জওয়ান ছিলেন, দুটো লোকেশনে অ্যাটাক হয়েছে এবং সেই জায়গা থেকে আপনি কি মনে করছেন? 27 জন ছিলেন? হ্যাঁ, টোটাল সিআরপিএফ। আপনি শিওর? ওই ইডির তরফ থেকে স্টেটমেন্টে সেটা উল্লেখ করা হয়েছে যে 27 জন ছিলেন, কিন্তু তাদেরকেও ওভার পাওয়ার করে দেওয়া হয়। কত লোক এসেছিল আপনি জানেন? 800 থেকে 1000 যেটা ইডি বলছে, প্রেস রিলিজে বলছে। প্রচুর লোক এসেছিলেন, বাইকে করে আসেন। বাড়িতে শাহজাহানকে পাওয়া যায়নি, তিনি এতই সাহসী যে বাড়িতে থাকতে পারেননি, ইডির ভয়ে দৌড়ে কোথাও চলে গিয়েছিলেন। তো কঠোর ব্যবস্থা তো নেওয়া উচিত বটেই, হয়তো এরপরে নেওয়া হবে, আমি আশা করি। সংবাদ মাধ্যম, আমি তো দেখছি প্রথম থেকে যে সংবাদ মাধ্যম দুর্নীতির বিরুদ্ধে গলা খুলে কথা বলছে। আজকে এই দুর্নীতি আদালতের জন্য যতটা প্রকাশ্যে এসছে, তার চেয়ে বেশি প্রকাশ্যে এসছে মিডিয়া তাকে তুলে ধরেছে বলে। তা না হলে আতুর ঘরেই সেটা মরে যেতে পারত। এই মিডিয়াকে যে আক্রমণ করা হবে, এই বিষয়ে তো আশ্চর্যের কিছু নেই। এই মিডিয়াকে আক্রমণ করা হবে এবং স্বভাবতই হয়েছে। মিডিয়াকে বারে বারেই আক্রান্ত হতে হয়। এই পরিস্থিতিতে কি আদালত কোনো সেটা আদালতে মামলা যদি হয়, কেউ যদি মামলা গিয়ে করেন, তাহলে যে আদালত সেটা শুনবেন তিনি ঠিক করবেন। আজকে ঘটনা কি মনে হচ্ছে মনোবল ভেঙে দেওয়া হচ্ছে, বা যারা এইভাবে মনোবল ভেঙে দেওয়া যায় না, এতে মনোবল বাড়ে। দুর্বৃত্তরা মনে করে যে এতে মনোবল হয়তো ভেঙে দেওয়া যায়, তারা জানে না যে এতে মনোবল বাড়ে। গতকাল সন্দেশখালীতে তৃণমূল আধিকারিকের বাড়িতে ইডি হানা দেওয়ায় তাদের যেভাবে আহত হতে হয়েছেন, এই বিষয়ে কি জানালেন সুকান্ত মজুমদার, শোনাবো। মোবাইল লোকেশন তার দেখাচ্ছে যে তার বাড়িতে ইডির তরফ থেকে যে তথ্য উঠে এসেছে বোঝাই যাচ্ছে পুরোটা অর্কেস্ট্রেট, মানে বানানো, একদম প্ল্যান করে করা। এবং এদের টাইট কীভাবে করতে হয় সেন্ট্রাল এজেন্সি জানে, এবং আমার মনে হয় টাইট করবে। আর যদি টাইট করতে না পারে বিজেপি পরে টাইট করে দেবে, অসুবিধা। বিজেপিতে যখন বিজেপির সরকার তৈরি হবে 26-এ বুলডোজার চলবে। সন্দেশখালীর ঘটনায় যেভাবে আহত হয়েছেন ইডি আধিকারিকরা, এই নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড়। ঠিক সেই মুহূর্তেই কেন তৃণমূলের বাড়িতেই হানা দেওয়া হচ্ছে, কেন হানা দিচ্ছেন ইডি আধিকারিকরা, এমনই প্রশ্ন তুললেন কুণাল ঘোষ। কি বললেন তিনি, শোনাবো। আমরা খুব পরিষ্কারভাবে বলি, তৃণমূল কংগ্রেস কোনো তদন্ত আটকাতে চায় না, তৃণমূল কংগ্রেস কোনো দুর্নীতি সমর্থন করে না। কিন্তু এজেন্সি যদি বিজেপির নির্দেশে মনে করে শুধু তৃণমূল কংগ্রেসের নেতাদের বাড়ি বাড়ি যাবে, বিভিন্ন এলাকায় উত্তেজনা তৈরি করবে এবং তৃণমূলকে কালিমালিপ্ত করার খেলার খেলবে, সেক্ষেত্রে কোনো এলাকায় বিনা নোটিশে এত বড় এই ধরনের একটা দৃশ্যের অবতারণা পরিচিত মুখদের ক্ষেত্রে কিছু তাৎক্ষণিক প্রতিক্রিয়া তার শুভানুধ্যায়ীদের, পাড়া পড়শি, সাধারণ মানুষের, এটা তো হতে পারে। ফলে এগুলো সাবধানে ট্যাকেল করা উচিত। আমরা বলছি মানুষকে বিজেপির এই সিবিআই, ইডি, কেন্দ্রীয় বাহিনী পাঠানোর ফাঁদে পা দেবেন না। কিন্তু ওরা তো এই জন্যেই দিচ্ছে যে যা ইচ্ছা করব, যেখানে ইচ্ছে যাব, বিজেপি নেতাদের বাড়ি যাব না, তৃণমূলের নেতাদের বাড়ি যাব, আর সেখানে কেউ আপত্তি করলে তখন সেটাকে নিয়ে কিভাবে গণতন্ত্র নিয়ে প্রশ্ন তোলা যায় দেখব। এটা তো একদম পরিচিত খেলা হচ্ছে। এজেন্সি বা কোনো তদন্তকারীর উপর হামলা কোনো অবস্থায় কাম্য নয়। কিন্তু আমরা অতীতেও দেখেছি যে সেন্ট্রাল এজেন্সির উপর কোথায় কোথায় তারা তদন্ত করতে গেছেন এবং হামলা হয়েছে। 2019 সালে দিল্লির কাছে গ্রেটার নয়ডা সোনাপুরা সিবিআই গেছিল, কারণ তখন ওরা যোগীরাজ্যের যমুনা এক্সপ্রেসওয়ে কেলেঙ্কারির 126 কোটি টাকার দুর্নীতির দুজনকে গ্রেফতার করতে অভিযান চালানো হয়েছিল। গোটা টিমকে আটকে রেখে অশান্তি হয়েছিল। তখন কেন্দ্রীয় সরকার কি করছিল? কেন্দ্রীয় সরকার তো তখন ঘুমোচ্ছিল। এরপরে কেরলের তিরুবনন্তপুরম, সেখানে সিপিএমের নেতা বালকৃষ্ণনের বাড়িতে তল্লাশি, ইডির তল্লাশি। সেখানে তো সেখানকার পুলিশ গিয়ে পর্যন্ত এই টিমগুলোকে আটকে রেখেছিল। 2015 সালে তদন্তকারী সিবিআইকে আক্রমণ করে সরকারেরই আরেকটি সংস্থা আয়কর, এটা আয়কর দপ্তরের কর্মীদের ঘুষ নেওয়ার অপরাধে গ্রেফতারের কারণে আইটির উপর গ্রেফতার করতে গেছিল সিবিআই, আইটি কর্মীরা চড়াও হয়েছিল।
আবার কিছুদিন আগে যদি দেখেন উত্তরপ্রদেশে কি হয়েছিল, সেখানে একজন গ্যাংস্টারকে ধরতে গিয়ে 7-8 জন পুলিশ কর্মী নিহত হয়ে গেলেন। ফলে আমরা এগুলো সাপোর্ট করছি না, কিন্তু পশ্চিমবঙ্গকে একটা চক্রান্তের মধ্যে এনে মানুষকে প্রভোগ করা, এটা চলতে পারে না। তাহলে বাকি উদাহরণগুলো দেখতে হবে। ঘটনা ঘটে থাকুক বিজেপির চক্রান্তে, অবাঞ্ছিত, আমরা যা যা করার পুলিশ প্রশাসন করছে। সিপিএমের এই নিয়ে কথা বলার কোনো অধিকার নেই। মনে আছে কমরেড, যখন দুষ্কৃতীদের ধরতে গিয়ে ডিসি পোর্ট বিনোদ মেহতা, তার দেহরক্ষী, তারা রেড করছিলেন, সেই সময় ক্রিমিনালরা বিক্ষোভ শুধু দেখায়নি, ডিসি পোর্টকে কুপিয়ে আগুন দিয়ে হত্যা করেছিল, তার দেহরক্ষী তাকে হত্যা করেছিল। মনে আছে ওসি তিলজলা, তাকে কিভাবে হত্যা করা হয়েছিল। বাম জমানায় যখন পুলিশ কোনো দুষ্কৃতী ধরতে গেছে, সিপিএমের গুন্ডারা বেরিয়ে এসে কখনো ওসি কখনো ডিসি তাদেরকে খুন করেছে, হত্যা করেছে। তারা আজকে সাধু সেজে বড় বড় কথা বলবে? তারা কি ভেবেছে? মানুষ ভুলে গেছে? মানুষ বলেনি? এটা অবিরাম মনে করিয়ে দিয়ে যেতে হবে। শাহজাহানকে 48 ঘন্টার মধ্যে আমাদের হাতে দিতে হবে, এরকম নাকি ইডি কমিউনিকেট করেছে রাজ্য প্রশাসনকে। আমরা তো এই কথাটা গোড়ার থেকে বলে এসেছি যে রাজ্য প্রশাসনকে লুপে না নিয়ে বিভিন্ন এলাকায় সরাসরি ঢুকে যাওয়া একটা অস্বাভাবিক দৃশ্যপট। এলাকার কোনো পরিচিত বা জনপ্রিয় কোনো মুখের বাড়িতে দরজা ভাঙো, বাঁশ দিয়ে তালা পেটাও, এইতে একটা উত্তেজনা তৈরি হয়, সেখানে তাৎক্ষণিক প্রতিক্রিয়া হয়ে যেতে পারে। ফলে যথাযথভাবে আপনারা চলে যাচ্ছেন, গন্ডগোল শুরু হয়ে যাচ্ছে, তখন একটা রুটিন মেল পাঠাচ্ছেন, এটা কেন হবে? তো এখন যেটা পাঠাচ্ছেন, তো এটা তো আগে পাঠালেই এই ব্যাপারটা অনেক কোঅর্ডিনেট করতে তো সুবিধা হয়। ফলে এই পাঠানো এবং না পাঠানোটা বহরমপুরের একটি সভা থেকে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিলেন অধীর চৌধুরীকে শুভেন্দু অধিকারী। কি বলেন তিনি, শোনাবো। পশ্চিমবঙ্গে এই প্রথম আমি আমাদের রাজ্যপাল শিক্ষাবিদ মিস্টার আনন্দ বোসের মুখ থেকে শুনলাম একটা অডিও মেসেজে, তিনি এতদিন পরে বললেন যে পশ্চিম বাংলায় জঙ্গল রাজ চলছে, আর এই জঙ্গল রাজকে শেষ করতে গেলে সংবিধান অনুযায়ী ব্যবস্থা আমরা নিতে বাধ্য হব। আপনারা জানেন যে আমরা আজকে এখানে সভা করছি, আজকে সকাল 9টা থেকে সব চ্যানেলের পর্দায় একটাই, শেখ শাহজাহান। তিনি কে? পশ্চিমবাংলায় লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান যাদের ভোট নিয়েছে মমতা ব্যানার্জি, তাদেরকে উনি তেজপাতা মনে করেন, তরকারিতে লাগবে, খাবো না। আর মাত্র 100টা মুসলমান, তারা নামাজ পড়ে কিনা আমার সন্দেহ আছে, চোর বানিয়েছে, লুট করেছে। আপনাদের সামনে আপনাদেরকে ব্যবহার করেছে, চাকরি চুরি, মাটি চুরি, বালি চুরি, গরু পাচার, হেন কোনো অপকর্ম নেই, এরা করেনি। শেখ শাহজাহানের বাড়িতে, যিনি এই রাজ্যের জেলে বন্দী থাকা বালুবাবু, যিনি গরিবের চাল খেয়েছেন, গম খেয়েছেন, ধান খেয়েছেন, তার রেশন দুর্নীতির তদন্তে ইডি এবং সিআরপিএফ শেখ শাহজাহানের সন্দেশখালীর সরবেড়িয়ার বাড়িতে যাচ্ছিল। তিনি আগে থেকে হয়তো খবর পেয়েছেন, মমতা পুলিশ হয়তো জানিয়ে দিয়েছে যে পালান আসছে, ইডি বাঁচাতে পারবে না দিদি, তাই পালান তাড়াতাড়ি।
তিনি দরজা লাগিয়ে পালিয়েছিলেন, উনি তালা ভাঙছিল তদন্তকারীরা। তাদের যেভাবে গাড়ি ভাঙা হয়েছে, ইডির আধিকারিকদের মারা হয়েছে, 3 জন আধিকারিক গুরুতর আহত, অনেকে এখনো নিরুদ্দেশ। তাতে প্রমাণ হয়ে গেছে পশ্চিমবঙ্গে কেউ সুরক্ষিত নয়। পশ্চিমবঙ্গে কোন সাংবিধানিক বডি সুরক্ষিত নয়। এই শাহজাহানকে, যিনি 2021 সালের আগে ভারতীয় জনতা পার্টির 19 সালে 3 জন কর্মী, তপন মণ্ডল সহ যাদেরকে খুনের দায়ে অভিযুক্ত ছিলেন, বাংলাদেশে লুকিয়েছিলেন। এই শাহজাহান শেখকে, যিনি ওই এলাকার সমস্ত এসটি প্রপার্টি, মানুষের জমি পাওয়ার অফ অ্যাটর্নি করে দখল করেছেন, তার দখলকৃত জমির পরিমাণ 139.17 বিঘা। তিনি 3টে ট্রাস্ট করেছেন, শেখ সুমাইয়া হাফিজিয়া ট্রাস্ট, বাসন্তী এডুকেশনাল অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট, হাজি আবু সিদ্দিক হাফিজিয়া ট্রাস্ট। তিনি কাঞ্চন রায়চৌধুরী, ডক্টর স্বপন কুমার রায়চৌধুরী, শ্রীমতী রাজশ্রী রায়চৌধুরী, শ্রীমতী মলয়া দত্ত, এদের সমস্ত জমি ওখানে লুট করেছেন। শুধু লুট নয়, আমফানের ক্ষতিপূরণ, গরিবের বাড়ি, শৌচালয়, ফিশারি, এমন কোন কাজ নেই তিনি করেননি। এই মাফিয়া ডন, যিনি ওই এলাকায় আগে সিপিএম করতেন, উনার গুরুদেবের নাম ছিল হারমাদ্দের নেতা মুসলিম, তার আন্ডারে সিপিএম এ হাতে খড়ি। তারপরে 2013-তে চোর মমতার পাঠশালায় নাম লেখানো ডাকাত বালুর হাত ধরে। এই খুনি মাফিয়া হেরোইন পাচার করে বাংলাদেশে, অস্ত্র পাচার করে। আজকে তাকে বাঁচানোর জন্য এই জিনিস করা হয়েছে। জেলা পরিষদের সদ্য ভোটে তিনি জিতেছেন। একটা জেলা পরিষদে কত ভোটার থাকে? 70,000, 75,000। ওর মার্জিন কত শুনবেন? 64,000 ভোটে জেলা পরিষদে জিতেছে। ওখানে গণতন্ত্রের লেশ মাত্র নেই। আপনারা ভরসা রাখুন, ভরসা রাখুন। আমরা এদের ছাড়ব না। নরেন্দ্র মোদী আছে, না খাউঙ্গা না খানে দুঙ্গা। এই মাফিয়া ডনদের রাজত্ব খতম আমরা করবই। এখানে মুর্শিদাবাদেও আছে 7-8টা এমএলএ তো লাইন দিয়ে কখনো দিল্লি যায়, কখনো না নেওয়ার কথা বলছি না, নিতে আমি বলবো না। যারা চাকরি চুরি করেছে তাদের আমি নিতে বলবো না। দেখতে থাকুন না। স্কুল সার্ভিস কমিশনার প্রাইমারিতে মাননীয় নোটিশ কোথায় গেল? কানাই বাবু, কমরেড কানাই মন্ডল, জাফিকুল বাবু বড়গাঁও, কেমন আছেন? একটাও, আরে বহরমপুরের চেয়ারম্যান, পৌরসভার কর্মচারী, 18-20 হাজারের মাইনে ছিল। নীলু আড্ডার পার্টিত্ব, বাচ্চার জন্মদিন দিচ্ছে 50 লক্ষ টাকা করে।
চোরদেরকে একদম সাফ করতে হবে। রাজি তো না? রাজি না? আবাস যোজনা লুট করেছে এই পাশের রেজিনগরের এক প্রধান, একটা গোষ্ঠীতে নিয়েছে 17টা বাড়ি। নওদার সর্বাঙ্গপুর, সেখানেও একই জিনিস। কাবিলপুর সাগরদিঘি, লাইলা বিবি একা খেয়েছে 35টা বাড়ি। এই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতা ছাপ্পা মারা চোরেদেরকে পরিষ্কার করবেন তো হ্যাঁ কি না? পুলিশ বাবা পার করেগা। এটা পুলিশ চালায় এদের। পৌরসভার ভোট এখানে হয়েছে, এখানে তো ফেয়ার ভোট কার করুন না, বিজেপির গৌরব। ফেয়ার ভোট করুন না, মানুষ তো আমাদের সাথে আছে। তাই চোর মুক্ত বাংলা গড়তে, চোর মুক্ত মুর্শিদাবাদ গড়তে আমাদেরকে জোট বাঁধতে হবে নরেন্দ্র মোদীজির সাথে। তৃণমূল কংগ্রেস এমন কোন জায়গা নেই দুর্নীতি করেনি। মুর্শিদাবাদের বর্ডার থেকে এনামুল মিয়ার নেতৃত্বে লক্ষ লক্ষ কোটি কোটি গরু পাচার হয়েছে বছরের পর বছর। ভাইপোর প্রতিনিধি বিনয় মিশ্রর তত্ত্বাবধানে সেই এনামুল মিয়ার ডায়েরিতে কার নাম নেই? কার নাম নেই বলুন আপনারা? রানীনগর আছে, দমকল আছে, সুতি আছে, রঘুনাথগঞ্জ আছে, জঙ্গিপুর আছে, শামশেরগঞ্জ আছে, খড়গ্রাম নবগ্রাম আছে, আর কান্দি তো চ্যাম্পিয়ন। কান্দি তো চ্যাম্পিয়ন। কালকে কান্দির জন্মদিন পালন হয়েছে এগ্রিকালচার অফিসে, সরকারি অফিসে। এখানকার গরিব আরো গরিব হচ্ছে, বেকাররা কাজ পায় না। হুমায়ুন কবির প্রাক্তন পুলিশ কোথায় গেলেন আপনি? চাকরির মেলা করেছিলেন না? আপনার বড় করে একটা বহরমপুরে স্টেডিয়ামে লক্ষ লক্ষ যুবক রাত্রি 3টা থেকে লাইন দিয়েছে। মমতা ব্যানার্জি যেমন ধপের চপ মিথ্যা ছাড়া বলে না, এই হুমায়ুন কবিরের চাকরি কোথায় গেল, তালিকা কোথায় গেল? লাখ লাখ ছেলে হাজারে হাজারে ভোর সূর্য ওঠার অনেক আগে থেকে দাঁড়িয়ে নাম লিখিয়েছিল। কত মিথ্যা এখানে বলবেন, কতভাবে মুর্শিদাবাদকে অত্যাচার করবেন, কতভাবে মুর্শিদাবাদের আদি অনন্তকাল ধরে ভারত মাতার সন্তানদের উপরে অত্যাচার চালাবেন। আর সব চুরি, রূপশ্রীতে চুরি, কন্যাশ্রীতে চুরি, সব জায়গায় চুরি, মাইনরিটি স্কলারশিপে চুরি। এই বেলডাঙ্গার আশেপাশে বার্ধক্য ভাতা দিয়েছে, কারোর বয়স হয়নি। এসসি ভাতা যারা পায়, আমার কাছে তালিকা আছে, নন এসসিদের এসসি বলে তালিকা দিয়েছে। আমি এক একটা জিপি ধরে ধরে আপনাদের মৌজা থেকে শুরু করে আমি বলে দিতে পারি এখানে কিভাবে লুট হয়েছে সরকারি স্কিম, কিভাবে মানুষকে প্রতারিত করা হয়েছে। উন্নয়ন একদম হয়নি। ও জাতীয় সড়কের কাজ তো নরেন্দ্র মোদীজি ভারত সরকারের কাজ। বাকি কাজ কোথায়? ভাষণ কোথায়? মমতা ব্যানার্জির একটাই কাজ, এনআরসির ভয় দেখানো। আপনি বলুন তো সিএএ মানে কি? সরবেরিয়ার ঘটনা নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। মমতাকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন শুভেন্দু অধিকারী, শাহজাহানকে খুঁজে বার করবই। আর কি বললেন তিনি, শুনুন।
ইন্দ্রার ঝড় বইছে। খুব সুনির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের আধিকারিকরা সামান্য সংখ্যক কেন্দ্রীয় বাহিনী নিয়ে তারা আজকে সকালবেলা যখন উত্তর 24 পরগনা সন্দেশখালী সরভেড়িয়াতে শাহজাহান শেখ আগে সিপিএম এর নেতা ছিল, পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসে যোগদান করে এবং এখন মৎস্য প্রাণী সম্পদের উত্তর 24 পরগনার কর্মাধ্যক্ষ, জেলে থাকা মন্ত্রী মমতার সম্পদ জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ নেতা, নবজোয়ারের নামে ভাইপো যখন ওই এলাকায় যায়, যার সঙ্গে নিভৃতে একাধিকবার আলোচনা হয়, যাকে রাজ্য সরকার নিরাপত্তা রক্ষী দিয়ে সুরক্ষিত রাখার ব্যবস্থা করেছে এবং সর্বোপরি চোর মমতার প্রিয় পাত্র শাহজাহান শেখ এই তদন্তকারী সংস্থার আধিকারিকদের উপরে ব্যাপকভাবে আক্রমণ করে এবং এই আক্রমণের ছবি ইতিমধ্যে আপনারা দেখেছেন যে কিভাবে কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষীদের উপরেও আক্রমণ, তাদের গাড়ি ভাঙচুর এবং 3 জন আধিকারিক গুরুতর আহত অবস্থায় প্রাইভেট হসপিটালে ভর্তি হয়ে আছেন। এটা আপনারা নিজেরা দেখেছেন এবং এই ঘটনার জন্য আমি প্রথমত দায়ী করব রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে। তার একটি পুরনো ভাষণ আমি আপনাদের কাছে শোনাচ্ছি, যে ভাষণে তিনি সরাসরি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপরে হামলা করার নির্দেশ দিয়েছিলেন। বিজেপির পাঠিয়ে দিচ্ছে বিজেপির কথায় এবং বিজেপির কথায় কোনো কিছু না থাকলেও সিবিআই থেকে ইডি এজেন্সি যেন মনে হচ্ছে সিবিআই ডিরেক্টর এবং বিজেপির লোকাল প্রেসিডেন্ট বা লোকাল লিডার যারা, আর ইডিও প্রেসিডেন্ট হয়ে গেছে ওরা। এইভাবে দেশ চলছে, এভাবে দেশ চলতে পারে না। আমাদের বাড়িতে রোজেরও অত্যাচার করছে। স্বাভাবিকভাবে এরকম একাধিক ক্লিপ রয়েছে যেখানে মুখ্যমন্ত্রী সরাসরি তিনি এই বিষয়ে উস্কানিমূলক কথা বলছেন এবং সেই কারণে আজকের এই ঘটনা, যা গোটা পশ্চিমবঙ্গে মানুষ লজ্জিত হয়েছে। আজকের এই ঘটনায় শেখ আলমগীর, যিনি ইয়াংগেস্ট ব্রাদার অফ শেখ শাহজাহান, জিয়াউদ্দিন, যিনি সরবেড়িয়া আগারহাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান, এবং শেখ সিরাজউদ্দিন, এই ছবিগুলো আপনারা দেখুন। এরা হচ্ছে আজকের এই ঘটনায় প্রত্যক্ষভাবে এই কাজগুলো করেছে এবং তারা যাদেরকে ব্যবহার করেছে এদের মধ্যে অন্তত 150 জন রোহিঙ্গা ছিল বাংলাদেশ থেকে, যাদেরকে কোন ইসলামিক রাষ্ট্র এদের নেয়নি। এই রোহিঙ্গাদের একটা বিরাট বসতি স্থাপন করেছেন শেখ শাহজাহানরা। তাদেরকে লেলিয়ে দিয়ে, মহিলাদেরকে লেলিয়ে দিয়ে যেভাবে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটদের লোকেদেরকে আক্রমণ করা হয়েছে, সরাসরি ভারতবর্ষের সংবিধানকে, তার আইন ব্যবস্থাকে এবং তার যে সরকারি যে গভর্নেন্স, প্রশাসনিক ক্ষমতা,
তাকে চ্যালেঞ্জ করেছেন এই গুন্ডারা। আমরা মনে করি যে পশ্চিমবাংলায় আইনের শাসন নেই এবং পশ্চিমবঙ্গে অবিলম্বে রাজ্যপালের উচিত কেন্দ্রীয় হস্তক্ষেপের জন্য সুপারিশ করা। আমি একটু আগেই আসার আগে 1টা নাগাদ মহামান্য রাজ্যপালের একটি অডিও তার বার্তা পেয়েছি, শুনেছি। তাতে তিনি এই প্রথমবার বলেছেন যে সংবিধান এবং আইন আক্রান্ত হলে আর আইনের রক্ষকরা যদি আইনের ভক্ষক হন, সেক্ষেত্রে সরকার এবং সংবিধান চুপ করে থাকবে না। আমি মহামান্য রাজ্যপাল মহোদয়কে বলবো, আপনি পঞ্চায়েত নির্বাচনের সময় অনেকগুলো এলাকায় যাওয়ার চেষ্টা করেছেন, সরকারকে সতর্ক করেছেন। আপনার ওয়ার হাউস যেটা বানিয়েছিলেন রাজভবনে, সেখান থেকে প্রায় 7-8 হাজার কমপ্লেন আপনি রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, ডিজিপি এবং তৎকাল নির্বাচন স্টেট ইলেকশন কমিশনার মমতার পোষ্য রাজীব সিনহাকে পাঠিয়েছিলেন। তার একটারও সমাধান হয়নি, মানুষ বিচার পায়নি। তাই সতর্কবার্তা না দিয়ে সরাসরি আপনি কেন্দ্রীয় সরকারকে এই রাজ্যের গুন্ডাদের সরকার, চোরেদের সরকার, জঙ্গিদের সরকার, মাফিয়াদের সরকার, রাষ্ট্রবিরোধী সরকার, তার বিরুদ্ধে, তার গুন্ডাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করুন। এটা পশ্চিমবঙ্গের লোক আশা করে। দ্বিতীয়ত, আমাদের 3 জন কর্মী 19 সালে খুন হয়েছিলেন এই শেখ শাহজাহানের নেতৃত্বে, এবং তারপরে আমাদের মামলা হয়। সেই মামলা 21 সালে পুলিশ 29 জনের মধ্যে অতি সাধারণ 2 জনের নাম রেখে বাকিদেরকে ফাইনাল রিপোর্ট করে চার্জশিট থেকে বাদ দেয়। আমরা সেই পরিবারগুলির পক্ষ থেকে, তপন মণ্ডল, দেবদাস মণ্ডল, এই পরিবারগুলির পক্ষ থেকে আমরা আগামী সপ্তাহে কোর্টে যাচ্ছি, যাতে হেভিয়াস কর্পাস মামলা গ্রহণ করে পুলিশের উপরে প্রাথমিক আস্থা কলকাতা হাইকোর্ট রেখেছিলেন। পুলিশ তার কাজ করতে পারেনি বলে এই ফ্র্যাঙ্কেস্টাইন, এই লুম্পেন আজকে মহাদানবে পরিণত হয়েছে, এবং এর জন্য সিপিএমও দায়ী। কারণ এই